আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। কেউ যাতে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে এবং এর সাথে সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নির্বাচিত সরকারে অংশগ্রহণ নিশ্চিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তনের সেই ব্যবস্থা রাখা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, খুন নির্যাতন করার পরও আওয়ামী লীগের নেতাদের বিচারের মুখোমুখি হওয়ার কোনো উদাহরণ নেই। জুলাই অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতা খুন করার পরও রাজনৈতিক দল হিসেবে অনুশোচনাও নেই আওয়ামী লীগের। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় বিএনপি। সেই লক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সেমিনারের আয়োজন করে দলটি। বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সেমিনারে সভাপতিত্ব করেন দলের মহাসচিব। এর সাথে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো সহ সমমনা বিভিন্ন দলের নেতারা আলোচনায় অংশগ্রহণ করে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র ও সরকারে এমন পরিবেশ সৃষ্টি করবে যে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। থাকবে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ারও বিধান। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। এ সময় তিনি আরো বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে শুধু কয়েকটি অক্ষরের পরিবর্তন নয়, বরং সার্বিকভাবে সমাজ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় বিএনপি। এর সাথে বিচার বিভাগের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে সর্বোচ্চ। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে রুল অফ ল, হিউম্যান রাইটস and freedom of expression. বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। সেমিনারে সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের যেসব সংস্কার প্রস্তাবনা আছে তা বিএনপির সাথে অনেকটাই মিলে যাবে। আমাদের এই ৩১ দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। সেমিনারে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ব্যবস্থা বাতিলের দাবি জানান বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে আহতদের সবাই দেশের সকল সরকারি হাসপাতাল থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন, সাথে পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। বিকেলে সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। আর এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন, কিন্তু নির্বাচন করে অনেকে রাজনৈতিকভাবে অনাস্থা সৃষ্টি করছে বলে অভিযোগ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শহীদ ও আহতরাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার নির্ধারিত সময় ছিল বেলা ২টা। ঘণ্টাখানেক পরও বৈঠক শুরু না হলেও বৈঠকে ডাকা না ডাকা নিয়ে আহতদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পক্ষ বৈঠকস্থলের বাইরেও চলে যান। তাকে তো আমরা চিনি না, সে নিজেকে সমন্বয়ক দাবি করে আয়শা। আচ্ছা ভাই, আপনারা চলে যাচ্ছেন কেন? আমরা যাচ্ছি না তো, আমরা এখানে আসছি, ওরা বের হয়ে যাবে, তারপর আমরা ঢুকবো। প্রতিটা মানুষ সমন্বয়ক, যারা সবাই সমন্বয়ক, সবাই সবার জায়গাতে করেন যেন আমাদের আহতদের শহীদ পরিবারের যেন উপকার হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। এমন পরিস্থিতির মধ্যেই বেলা 4:30টায় শুরু হয় বৈঠক। এ সময় চিকিৎসায় গুরুত্ব কম দেয়া হচ্ছে ও খোঁজ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন আহতদের অনেকে। প্রায় ১.৫ ঘন্টা আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার তথ্য দিলে আহতদের ফেরত দেওয়া হবে বলে জানানো হয়।
এছাড়া আহতদের সবাইকে একটি ইউনিক আইডি কার্ড দেবার পাশাপাশি অভিযোগ জানাতে 17ই নভেম্বরের মধ্যে তথ্য কেন্দ্র চালু করা হবে বলেও জানান ডক্টর সাইদুর রহমান। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে, সবগুলো যেগুলো স্বল্পমেয়াদী সেগুলো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবৎ চলবে। এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না। আপনাদের চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থলাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। বুধবার পঙ্গু হাসপাতালে ঘটে যাওয়া বিশেষ পরিস্থিতির কারণে সচিবালয়ে বৈঠকে বসতে হলেও অভ্যুত্থানে শহীদ ও আহতরা অন্তর্বর্তী সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই। এ সময় 5 কর্মদিবসের মধ্যে বৈঠকে হওয়া সব সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা লিখিতভাবে দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের কেন এখনও বিচারের মুখোমুখি করা হচ্ছে না তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা পৌঁছে দিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার সেই ব্যবস্থা আমরা নেব। আইন করে কুইক রেন্টাল দায়মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দিয়েছিল সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ সময় সারা দেশে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্র পূর্ণরূপে চালু করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। তামজিদ সুমনের রিপোর্ট। কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের। কারো মতে এটা কিছু মানুষকে লাভবান করার জন্য, আবার কেউ বলেছেন লুটপাটের প্রকল্প এই কুইক রেন্টাল। সিপিডির গবেষণায় উঠে এসেছে গত 15 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9/6 হয়েছে 1 লক্ষ কোটি টাকারও বেশি। অথচ এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন আইন করে আওয়ামী লীগ সরকার। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। বৃহস্পতিবার দেয়া রায়ে হাইকোর্ট বলেন, দায় মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেওয়াটা ছিল সংবিধান পরিপন্থী। যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। তার সাথে আদালত এটাও বলেছেন, ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে নেগোশিয়েট করতে পারবে। শাহদিন মালিক বলেন, লুটপাটকে বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এইটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে।
তো ওই জন্যই মানে আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অভিযোগ আছে সারা বছর বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যার অধিকাংশই বিদেশে পাচার করা হতো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক, যার ফলে ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি শেষে জামায়াতের আইনজীবী শিশির মুনির জানান, পঞ্চদশ সংশোধনী বাতিলের পক্ষে তারা যুক্তি তুলে ধরেছেন। ৭০-এর যে ফ্লোর ক্রসিং, সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, মতামত প্রকাশ করা যাবে না। আমরা বলছি এটি এক ধরনের বাক স্বাধীনতাকে খর্ব করে। আমি একটা কথা বলে যাই, সেই কথা কি, আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন তাহলে দেশে আগুন জ্বলবে। এই বিগত ১৫ বছরের ইতিহাস বলে এই দেশে আগুনেই জ্বলেছে। ভারতের মাটিতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে যে সকল কর্মকাণ্ড করছে সে ব্যাপারে ভারত সরকারের কাছে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে এ ব্যাপারে ভারতের কাছ থেকে এখনও কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকে জানানো হয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশ ভালো চোখে দেখছে না। এছাড়াও তিনি জানান, সুইজারল্যান্ডে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় দায়িত্বরত 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করে দ্রুততম সময়ের ভেতর ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এবং মিশনের স্থায়ী কর্মী মিজানকে বরখাস্ত করা হয়েছে। আমরা যখন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি, তিনি বলেছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছে। আগে দেখা যেত যে আমাদের যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদের একটা এক্সটেনশনের একটা বিষয় ছিল চাকরির, তো সেটা কিন্তু এই মুহূর্তে আর করা হচ্ছে না। আপনারা জানেন ডিসেম্বরে প্রায় 7-8 জন রাষ্ট্রদূতের শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এক্সটেনশন হচ্ছে না। এটা আমার মনে হয় একটা সংস্কারের একটা অংশ হিসেবে আপনারা দেখতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নির্দোষ ব্যক্তিকেও আসামি করা হচ্ছে। যারা এ ধরনের মামলা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম আরও বলেন, এ ধরনের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে, আর পুলিশ মামলা নিয়ে থাকলে বাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া পুলিশ বাহিনীর উপর মানুষের আস্থা ফিরে আসছে উল্লেখ করে সব মব জাস্টিস রোধে সরকার কাজ করছে জানিয়ে বলেন, এ সমস্যা সমাধানে জনসচেতনতা প্রয়োজন। বসুন্ধরা গ্রুপের চাকরি থেকে ইস্তফা দিলেন রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন। গত 12 নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেইলে এবং ডাকযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি জানান তারা। গত মাসের 9 অক্টোবর আবু সাইদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ 24-এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেয় বসুন্ধরা গ্রুপ। হিফজুল কুরআন প্রতিযোগিতা পিএইচপি কুরআনের আলো সিজন 17-এর জেলাভিত্তিক বাছাই পর্বের ঢাকা জেলার বাছাই পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর কুরআনের আলো ইনস্টিটিউটে সারাদিনব্যাপী এই বাছাই পর্বে অংশগ্রহণ করেন 5 শতাধিক প্রতিযোগী। সেখান থেকে 1 শতাধিক প্রতিযোগীকে বাছাই করা হয়। 1 নভেম্বর শুরু হওয়া সারা দেশব্যাপী এই বাছাই পর্ব চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। সেখান থেকে টিভি পর্বের জন্য 30 জনকে বাছাই করা হবে। এদের মধ্যে ফাইনাল রাউন্ডের 4 জন বিজয়ীদের প্রথম স্থান অর্জনকারী পাবেন 4 লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী 3 লাখ টাকা, তৃতীয় স্থান অর্জনকারী 2 লাখ টাকা এবং চতুর্থ স্থান অর্জনকারী পাবেন 1 লাখ টাকা। এছাড়া থাকছে নগদ অর্থ, গিফট হ্যাম্পার সহ আকর্ষণীয় পুরস্কার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।